আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে ফের আইনি বাধা, অভিবাসীদের স্বস্তি। অভিবাসী কর্মীদের ছাড়া অচল যুক্তরাষ্ট্র, প্রবীণ সেবা ব্যবস্থায় বিপর্যয়। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর স্থাপন নিয়ে তুমুল বিতর্ক। এবং দেশে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশনার বিরুদ্ধে নতুন করে আইনি বাধা সৃষ্টি হয়েছে। 20 জানুয়ারি জারি করা এই নির্দেশনার বিরুদ্ধে বিভিন্ন রাজ্য ও অভিবাসী অধিকার কর্মীরা মামলাসহ আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন। জেলা আদালত 10 জুলাই আদেশটির কার্যকারিতা থামিয়ে একটি শ্রেণীভিত্তিক স্থগিতাদেশ জারি করেছেন। ফলে 27 জুলাই আদেশ কার্যকর হওয়া স্থগিত রয়েছে। এদিকে গত 18 জুলাই বোস্টনে অনুষ্ঠিত শুনানিতে রাজ্যগুলো বলেছে, আদেশ কিছু রাজ্যে কার্যকর হলে সরকারি সুবিধার প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হবে এবং অভিবাসীরা বিভ্রান্ত হবেন। অন্যদিকে প্রশাসনের আইনজীবীরা বলেছেন, আদালতকে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। বিচারক শিগগিরই রায় দেবেন বলে জানা গেছে। আইনি লড়াই এখনও চলছে এবং ভবিষ্যতে বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে অভিবাসীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির কারণে প্রবীণদের সেবা খাতে দেখা দিয়েছে গুরুতর সংকট। নার্সিংহোম, হোম কেয়ার ও সহায়তামূলক আবাসন প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অভিবাসী কর্মীদের উপর নির্ভর করছিল। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপে হাইতি, কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অনেক অভিবাসীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। ফ্লোরিডার একটি প্রবীণ সেবা কেন্দ্রে 38 জন অভিবাসী কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন, যা প্রতিষ্ঠানটির মোট জনবল হারানোর প্রায় 9%। হঠাৎ কর্মী সংকটে পড়া এইসব প্রতিষ্ঠান বেতন বাড়িয়েও শূন্যতা পূরণ করতে পারছেন না। গবেষণা বলছে, সিনিয়র কেয়ার খাতে অভিবাসী কর্মীর হার 28%, হোম কেয়ার খাতে 32%। অথচ পুরো মার্কিন শ্রমশক্তিতে অভিবাসীর হার 19%। হঠাৎ এই বিপর্যয়ে অনেক কর্মী নিজেই অনুপস্থিত থাকছেন নিরাপত্তার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার না বাড়ালে এবং অভিবাসনকে যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে যুক্তরাষ্ট্রের প্রবীণ সেবা ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হবে। এই সংকট শুধু প্রশাসনিক নয়, এটি মানবিক মর্যাদার প্রশ্ন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানির মামলা দায়ের করেছেন। শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, পত্রিকাটি 2003 সালে জেফ্রি এপস্টিনের জন্মদিন উপলক্ষে ট্রাম্পের লেখা একটি বিতর্কিত চিঠি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, এ প্রতিবেদন তার আর্থিক ও সুনাম ক্ষতি করেছে। মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের মালিক প্রতিষ্ঠান ডাও জোন্স নিউজ কর্পের কর্ণধার রবার্ট মারডক সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এটি শুধু আমার পক্ষ থেকে নয়, বরং সকল আমেরিকানদের পক্ষ থেকেও, যারা ভুয়া সংবাদ মাধ্যমের অপব্যবহার সহ্য করতে চান না। এর আগেও ট্রাম্প সিবিএস ও এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, যা পরে নিষ্পত্তি হয়। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস স্থাপনকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকারের নীতিগত অনুমোদনের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ইসলামপন্থী সংগঠন হেফাজত ইসলাম এই উদ্যোগকে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের জন্য হুমকি মনে করছে। কমিউনিস্ট পার্টি এটিকে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। তবে মানবাধিকার কর্মীরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। গুম তদন্ত কমিশনের সদস্য নূর খান বলেন, মানবাধিকার সুরক্ষায় এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জাতিসংঘ অফিস স্থাপনকে স্বাগত জানিয়ে বলেন, মানবাধিকারের সঙ্গে ধর্মের কোনো দ্বন্দ্ব নেই। সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে 3 বছরের জন্য দপ্তর চালু হবে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও অতীত অপরাধের জবাবদিহিতাই এর মূল লক্ষ্য হবে। অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বৃদ্ধি বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য গুরুতর হুমকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারে ওষুধ কার্যক্ষমতা হারাচ্ছে, যার ফলে সাধারণ সংক্রমণ মারাত্মক রূপ নিচ্ছে।
ICDDRB ও FFCGB পরিচালিত একটা জরিপে দেখা গেছে বিভাগীয় হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে এবং অনেক রোগী চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ নিচ্ছেন। এমনকি নির্ধারিত ডোজ শেষ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন অনেকেই। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন বিভাগে ওষুধ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানা হচ্ছে না বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুল ওষুধ প্রয়োগ এবং গাইডলাইন না মানার কারণে জীবাণু রেজিস্ট্যান্স ক্ষমতা বেড়ে যাচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা সরকারের কাছে অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রিত বিক্রি ও প্রয়োগে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে আইন প্রয়োগের জোর তাগিদ দিয়েছেন তারা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন, বললেন প্রেস সচিব। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিল। এবং এক যুগেও হয়নি সেতুর সংযোগ সড়ক, পারাপারে ভরসা বাঁশের সাঁকো আর কাঠের মই। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকালে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সালাউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 7 দফা দাবিতে এই সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সেই সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এইসব কথা বলেন। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টি আলোচনা করছে। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অনেকেই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। বিকেলে চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং এলাকায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৌন মিছিল চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কের ক্রসিং থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু এলাকায় গিয়ে শেষ হয়। ব্যারিস্টার মীর হেলাল এ সময় আরও বলেন, ষড়যন্ত্রকারীরা ৭১-এ শহীদ জিয়ার হাতে যেমন পরাস্ত হয়েছিল, ঠিক তেমনি দেশনায়ক তারেক রহমানের হাতেও তারা পরাস্ত হবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই মৌন মিছিলে জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির লংগদ উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্লাছড়ি এলাকায় মাইনী নদীর উপর নির্মিত সেতুটি আজও অকার্যকর। এক যুগ আগে প্রায় কোটি টাকা ব্যয় নির্মিত হলেও এখনও সম্পন্ন হয়নি দুই পাশের সংযোগ সড়ক। ফলে আশপাশের কয়েক হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় কাঠের মই কিংবা বাঁশের সাঁকো বেয়ে। 2012 সালে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে সেতুটি নির্মাণের কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরিতে উদাসীনতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সমন্বয়হীনভাবে সেতুটি নির্মাণ করা হয়েছে, যার ফলে এটি মানুষের জন্য কোনো কাজে আসছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, স্কুল কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক নাগরিক ও রোগীদের চলাচলে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রীষ্মে খোলা মাঠে ঘুরে সেতুর ওপারে যেতে হয়, আর বর্ষায় ভরসা কেবল নৌকা। এর মধ্যে সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, জেলা পরিষদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংযোগ সড়কের কাজ শেষ করার চেষ্টা করব। এলাকার জনগণ খুবই উপকৃত হতো
এখন আমি এই বিষয়টা নিয়ে আমি জেলা পরিষদে গেছিলাম। জেলা পরিষদে আমাদের মানে যারা কর্মকর্তা আছেন ওনাদের সাথে সবার সাথে পরামর্শ করছি। পরামর্শ করার পর এরপর ওনারা এক পর্যায়ে টেন্ডারের প্রক্রিয়া নিয়ে গেছেন। এটা এই অর্থ বছর এবং আগামী অর্থ বছর 2 অর্থ বছরে ওনারা কাজটা সমাপ্ত করবেন এই ধরনের আশ্বাস দিয়েছেন এবং টেন্ডারের প্রক্রিয়ায় গেছে। আশা করা যায় আস্তে আস্তে কাজটা হবে। দর্শক, এই ছিল সিবিএন টিভিওসির সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।